বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 চ্যানেল থেকে আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক মুক্তির কথা অনুষ্ঠানে। মহান আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই মুক্তির কথা অনুষ্ঠানে যে বিষয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হলো বর্তমান পরিস্থিতি নিয়ে। আর চতুর্দিকে অনিশ্চিত পরিস্থিতি, মুক্তির উপায়। যেখানেই যাই, যেখানেই কথা হয়, দশজন একসাথে বসে বলে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, এই সকল কথা আমরা সে বিষয়েই আলোচনা করব। এই আলোচনায় আমাদের স্টুডিওতে আজকে 3 প্রজন্মের 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। একজন হলেন মাওলানা মুসা বিন ইজহার চৌধুরী, যিনি সহকারী মহাসচিব হেফাজতে ইসলাম। সুধী মণ্ডলী, আপনারা জানেন হেফাজতে ইসলাম তাদের বিশাল একটা স্যাক্রিফাইস, ত্যাগ ছিল। বিগত ফ্যাসিস্ট আমলে তাদের অসংখ্য লোককে নির্মমভাবে হত্যা করে শহীদ করা হয়েছে এবং তারা এখন বাংলাদেশে সরব ভূমিকা পালন করছেন। সেজন্য আমরা তাকে ডেকেছি। আমাদের সাথে আরেকজন উপস্থিত আছেন মেজর মোহাম্মদ জসিম উদ্দিন। তাকে আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে দেখে থাকেন। তিনি বাংলাদেশের সামরিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে খুব ভালো ভালো কথা বলেন। আপনাকেও স্বাগতম। আমরা জেনজির আরেকজনকে দেখিয়েছি। তিনি হলেন খান, ক্যাপ্টেন খান শোয়েব আমান। তিনি ছোট হলে কি হবে, কিন্তু নেতৃত্ব দিচ্ছেন মৌলিক বাংলা নামে একটি নতুন রাজনৈতিক দলের, সেটার সভাপতি পদে তিনি আসীন আছেন এবং মানবাধিকার কর্মী ও সাবেক সেনা সদস্য। সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমরা আলোচনায় সরাসরি চলে যাই। আমি প্রথমে মাওলানা মুসা বিন ইজহার চৌধুরীকে বিশেষভাবে অনুরোধ করছি। জানাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বাংলাদেশ বর্তমানে যে একটি পরিস্থিতি দিয়ে যাচ্ছে, বিগত 17 বছর ফ্যাসিস্ট রেজিমের যেই জাতাকলে এদেশের মানুষ নিষ্পেষিত হয়েছিল, এরপরে বিপুল আকাঙ্ক্ষা নিয়ে মানুষ যে গণবিপ্লব বা গণ অভ্যুত্থান করেছে, এই গণ অভ্যুত্থানের পর যে সরকার মানুষের যে বিপুল আশা আকাঙ্ক্ষা নিয়ে গঠিত হয়েছে, এই সরকার বর্তমান পর্যায়ে এসে আমরা লক্ষ্য করছি যে মনে হচ্ছে যে বাংলাদেশ একটা দিকহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে, এরকম অবস্থা। সর্বক্ষেত্রে আমরা একটু অস্থিরতা দেখতে পাচ্ছি। আমরা যেটা আশা করেছিলাম যে বিগত 5ই আগস্টের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে যেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে, আমরা আশা করেছিলাম যে অত্যন্ত শক্ত হাতে আইন শৃঙ্খলা সহ রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি সবগুলিকে তারা অত্যন্ত কঠিনভাবে নিয়ন্ত্রণ করবেন। তবে এই সরকারের বিভিন্ন দিকে আমি মনে করি যে অনেকগুলি সাফল্য আছে। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য আছে, তবে রাজনৈতিক ক্ষেত্রে যেভাবে নিয়ন্ত্রণ করার দরকার ছিল আমরা দেখতে পাচ্ছি যে সেভাবে হয়তো হচ্ছে না। বলতেন আপনাকে এর ভিতরে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনারা যে বললেন যে আপনারা অনেক কিছু আশা করেছিলেন এবং ডক্টর ইউনূসের কাছ থেকে, কিন্তু এই জিনিসটা এটা পেতে হলে যে মেকানিজমটা দরকার ছিল ডক্টর ইউনূসের, সেটা কি তার ছিল? সেই জিনিসগুলো নিয়ে কি উনি ক্ষমতায় বসেছেন? এই সম্পর্কে কিন্তু আপনারা কখনো বলেননি। তিনি যে 53টা মন্ত্রণালয় চালাবেন, কিভাবে চালাবেন, কাদেরকে দিয়ে চালাবেন, এ ব্যাপারে কিন্তু আপনারা কোনো সোচ্চার ভূমিকা পালন করেননি কখনো। এখানে আসলে যে জিনিসটা হয়েছে সেটা হলো উনি যেই উপদেষ্টা মণ্ডলী যাদেরকে নিয়ে উনি গভর্নমেন্ট রান করেছেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের কথা উঠেছে যে এখানে উপদেষ্টাদের যোগ্যতা বা তাদের কর্ম দক্ষতার বিষয়ে অনেক রকমের কথা এসেছে। এখানে আমি মনে করি যে অত্যন্ত কঠোরভাবে, বিশেষ করে বিগত 17 বছরে আওয়ামী লীগের যে সাজানো যেই প্রশাসন, এই প্রশাসনের ক্ষেত্রে শুরুতে অত্যন্ত কঠোর কিছু পদক্ষেপ আমার মনে হয় নেওয়া দরকার ছিল, যেগুলি না নেওয়ার কারণে আজকে প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের বিভিন্ন দোসররা বিভিন্ন পর্যায়ে তারা বিভিন্নভাবে এটাকে অস্থিরতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে সচিবালয় সহ দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলি অঙ্গনে, এনবিআর এর সচিবালয়ে বিভিন্ন সময় বিদ্রোহ হয়েছে, বিভিন্ন সময় আন্দোলন হয়েছে। এগুলিকে শুরুতেই যদি অত্যন্ত কঠোরভাবে যদি পদক্ষেপ নেওয়া হতো, তাহলে হয়তো এই বিষয়গুলো আমাদের সামনে আসতো না। আমরা মনে করি যে ডক্টর ইউনূস এই ক্ষেত্রে
যেই কঠোরতার দেখানো দরকার ছিল উনি সেটা দেখাতে পারেননি। উনি ভদ্র মানুষ এবং নরম মানুষ, সেই হিসাবে হয়তো যারা ঘাপটি মেরে বসা ছিল ছদ্মবেশী, তারা বিভিন্ন সময় সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। তো এই ক্ষেত্রে দেশের মানুষ কিন্তু ওনার সাথে ছিল, সমস্ত পলিটিক্যাল পার্টিগুলি ওনার সাথে ছিল, সমস্ত সামাজিক শক্তিগুলি, হেফাজত ইসলাম সহ সমস্ত বড় বড় যে সমস্ত সামাজিক শক্তিগুলি আছে বাংলাদেশে, সমস্ত শক্তিগুলির সাথে কিন্তু ওনার সাথেই ছিল, ওনার পাশেই ছিল। কিন্তু আজকে যে পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি, এখন কিন্তু সবার ভিতরে একটা হতাশা বা আগের যে একটা উনাকে যে একটা সমর্থন করার যে একটা বিষয় ছিল, আন্তরিকতা ছিল, অনেকটা কমে গেছে। অনেকটা কমে গেছে। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি মেজর মোহাম্মদ জসিমউদ্দিনকে বলবো, আপনি তো এই বিষয়ে খুবই ভালো একটা ভূমিকা রেখেছেন, সবসময় গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে আপনি বিভিন্ন জায়গায় সহযোগিতা করছেন। আপনার দৃষ্টিতে আমরা কি দেখতে পাচ্ছেন আপনি এই যে বর্তমানে যে হতাশাজনক এক পরিস্থিতি দাঁড়িয়েছে, কেনই বা দাঁড়ালো এবং এর থেকে আমরা কিভাবে বের হতে পারি? স্যার আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এই নিউজ 24-এর পরিচালনা পর্ষদ যারা আছেন, যারা আমাদের সবসময় আমাদের বিশেষ করে কারিগরি সেট সহায়তা করছেন এবং অন্যান্য যারা আছেন। আজকে মোর দেন 1 বছরের উপরে চলে গেল। আমরা যেটা চেয়েছিলাম একটা গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে, ওইটা হয়নি। ওইটা প্রফেসর ডক্টর ইউনূস হি মে বি এ প্রফেসর, হি মে বি এ ডক্টর, হি মে বি নোবেল নরিয়েট, এই জায়গায় বসে আমি বলেছিলাম। বাট ওনার সিলেকশন পদ্ধতিটা এটা শুধু দুর্বল না, একটা বিপ্লবের পর স্যার এরকম 53টা মন্ত্রণালয়ে উনি যাদেরকে নিয়োগ দিয়েছেন, এর মধ্যে 1জন 2জন বা বড়জোর 2-3 জন বাদে উনি তারা কি করবেন না করবেন আমি এটা প্রশ্ন করছি না, যেহেতু আজকে 1 বছর পরে আমরা একটা নির্বাচনের দিকে দাবিত হচ্ছি। অস্থিরতা স্যার দিন দিন বেড়েই চলেছে। এই কারণে এই পর্যন্ত এজেন্ট টুডে 618টা মুভমেন্ট হয়েছে সরকারের বিরুদ্ধে, সচিবালয় থেকে স্টার্ট করে একেবারে ওই যে লোয়ার লেভেলে পর্যন্ত। তারা মানে একেবারে, আমি লোয়ার লেভেল বলবো না, দোজ হু হ্যাভ অল দ্য রাইটস টু ব্রিং আউট দেয়ার পয়েন্টস, তারা 618টা হয়েছে। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা ওটা, বিকজ হিজ পুয়ার অ্যাডমিনিস্ট্রেশন, এই অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে একটা বিপ্লবের পর বা একটা অভ্যুত্থানের পরে স্যার দেশ চলে। তাহলে আপনাকে আমি যদি এই কাউন্টার প্রশ্ন করতে চাই, আপনি তো একজন সামরিক বাহিনীর অফিসার, আপনি বলুন তো, সেনাবাহিনী তো সারা বাংলাদেশে ডিপ্লয়েড আছে, এই সেনাবাহিনী তো বহুবার দেশের ক্রান্তি লগ্নে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করেছেন, মার্শাল ল করেছে। সামরিক বাহিনীর একটা বিশাল অভিজ্ঞতাও আছে এই ক্ষেত্রে। দেশকে তো এই সুন্দর একটা প্রশাসন উপহার দেওয়ার জন্য সামরিক বাহিনীর কাছে এটা কোনো বিষয় না। কিন্তু আপনি কি মনে করেন সামরিক বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কিংবা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, তারা যথাযথভাবে সেভাবে দায়িত্ব পালন করছে যেভাবে দায়িত্ব পালন করার কথা ছিল? স্যার এই সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী আছে বলেই এখনো ডক্টর ইউনূস অ্যান্ড হিজ টিম ইজ ভেরি স্মুথ, ভেরি স্মুথ। কারণ ওই যে বললাম, দড়ি ছুঁই না, মানে দড়ি মাছ না ছুঁই পানি। সেনাবাহিনীকে এমনভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, এই যে হাস্যকর। আমার কথা হচ্ছে তারপর লোকজন অত্যন্ত ভক্তি করে। আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে গ্রেফতার করা হচ্ছে লোকদেরকে, যারা হত্যাকারী তাদের গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে থানায় হ্যান্ড ওভার করা হচ্ছে। কারণ আমি তো আর থানায় নেওয়ার পরে কোর্টে যাচ্ছে, জামিন পেয়ে যাচ্ছে, আবার ছেড়েও দিচ্ছে। স্যার এটা তো মানুষ দেখছে না। স্যার আমি ব্যক্তিগতভাবে বলি, 2006 যখন আমরাও ডিপ্লয় হই ডগি বইটা, ওই যে 111 এর সময়, আমরাও তো 2009 নির্বাচন করে আমরা ব্যারাকে ফিরি। বাট গতকালকেও আপনি জানেন স্যার যে বিশেষ করে আর্মির যে একটা ছিল, দরবার ছিল, ওখানে সেনাপ্রধান বলেছেন যে আমাদের নবীন অফিসাররা বা ওরা যখন বড় হবে তখন বুঝতে পারবে আসলে জিনিসটা কি। আসলে বাস্তবিক তাই। আমাদের সেনাপ্রধান অত্যন্ত সুন্দর একটা কথা বলেছেন স্যার, যে ডক্টর ইউনূস আসলে মিশতেই পাচ্ছে না এই সশস্ত্র বাহিনীর সাথে, আর্মির সাথে। এক্স্যাক্টলি, উনি মিশে যদি কাজটা করতেন, উনার হি মে বি এ নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড, হি মে বি এ মানে ভেরি ক্লোজ টু ট্রাম্প। ইট ডাজ নট মিন সে যদি 3 বাহিনীর প্রধানকে নিয়ে প্রতি সপ্তাহে বসেন, উনি আমাদের সামরিক বাহিনী, উনি যে ওখানে যে অফিসটা আছে ক্যান্টনমেন্টে, সপ্তাহে 1 দিন বসেন, একটা সুন্দর ইন্টারাকশনের মাধ্যমে। আজকে 9 মাস যাবত আমি কর্নেল হক বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ভাবে
তার কাছের লোকের কাছে এই কথাটা বলে আসছি যে আপনারা সেনাবাহিনীকে চাকর বাকর হিসাবে চিন্তা করবেন না, যারা এরা দেশের সম্মানিত একটা স্টেক হোল্ডার এবং দেশের অভিভাবক। দেশের অভিভাবক আমি দেবরও বলছি, সেনাবাহিনী হলো দেশের অভিভাবক। কেন? যে কোনো ক্রান্তি লগ্নেই সেনাবাহিনী দেশকে রক্ষা করেছে এবং 5ই আগস্টে সবাই গিয়ে সেনাবাহিনীর কাছেই গিয়েছেন। আপনারা ইচ্ছা করলে সেই সময় সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারতো। 4 দিন তো কোনো সরকারই ছিল না বাংলাদেশে, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ছিল। সেই হুমকির মুখে রেখে তো তুমি ক্ষমতা হাতে নেন নাই, বরঞ্চ জনগণের কাছে ফিরা দেওয়ার চেষ্টা করেছেন। তারপরেও ডক্টর ইউনূস সেনাবাহিনীর উপর কেন আস্থা রাখতে পারছে না আমি বুঝছি না। এটা হচ্ছে স্যার, এটা হচ্ছে অপরিণামদর্শী, বা আমি বলবো যে ডক্টর ইউনূস মে বি গুড ইন দ্য ইউনিভার্সিটি ওয়ান্স হি ইজ গিভিং দ্য লেকচার, রাইট, হি মে নট গুড ইন অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর। রাইট। যার জন্য হয়েছে কি, হয়তো তার ফোবিয়া থেকে হতে পারে যে সেনা প্রধানকে নেব বা 3 বাহিনীর প্রধানকে নেব। আলটিমেটলি তারাই কিন্তু এই যতটুকু যা কিছু আমরা যতটুকু অস্থিরতার কথা বলি, তার 80% অস্থিরতা কিন্তু সরকার এবং আমাদের রাজনীতিবিদরা তৈরি করে রেখেছে। অ্যাবসলিউটলি। আর্মি, নেভি, এয়ারফোর্স বা যারা অন গ্রাউন্ডে ডিপ্লয় আছে, তারা কিন্তু স্যার কোনো অনিশ্চয়তা সৃষ্টি করেনি। আমি এই কারণে কথাগুলো বলছি। উনি এমনভাবে ওনার বিপ্লবের পর এমন একটা, এই একটা মাত্র দেশ, আমি তো বললাম যে এই একটা মাত্র বাংলাদেশ যেখানে যার কোনো অভিজ্ঞতাই নাই তাদের সংখ্যাই বেশি। আপনি 53 মন্ত্রণালয় বলেছেন, আমাদের 2-4-5 জন ব্যতীত, বাট তারপরও এই যে আমার আলোচক বলেছেন যদি একটু প্রথম দিকে কঠোর হতো, এই ধরনের গণ-অভ্যুত্থান পরপর যদি ড্রাস্টিক অ্যাকশন গুলো নিত, তাইলে আজকে 618টা আন্দোলন তাকে ফেস করতে হতো না, করতে হতো না। এটা তার, ওই যে আমি বললাম, হি মে বি এ নোবেল নরিয়ার। ধন্যবাদ জসিম, ক্যাপ্টেন খান সাহেব, জেনজির আন্দোলনকারী। আজকে কি আপনার এরকম কোনো উদাহরণ আছে যে সেনাবাহিনী যে এতদিন ধরে দায়িত্ব পালন করছে, 1 বছরের অধিক সময় ধরে, সেনাবাহিনীর কোন লোক কি চাঁদাবাজি করেছে? চাঁদাবাজি করে নাই। এই যে একটা সুন্দর উপহার দিতে চাচ্ছে, কিন্তু কেন তাদেরকে সেইভাবে কনফিডেন্সে নিয়ে আসা হচ্ছে না? আমাদের আজকের টপিকটা বেসিক্যালি স্যার হচ্ছে সেনাবাহিনীটা আসলে অনেক পরে আসবে। কারণ আপনি দেখেছেন আমরা যখন আন্দোলন করেছি, আন্দোলনরত অবস্থায় আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার ছিল। তো আমরা যখন দেখলাম যে একটা সরকার গঠিত হলো, আমাদের আন্দোলন যারা করেছি তাদের মূল উদ্দেশ্য ছিল সরকারে যারা আসবেন তাদের একটা সেট এইম অ্যান্ড ইন্টেনশন থাকবে। এই সেট এইম অ্যান্ড ইন্টেনশনে তারা যখন কাজটা করবেন, তাদের কাজের ভিতরে কিছু ট্রান্সপারেন্সি থাকবে, স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে। তো আমি যদি বিগত 1 বছরের কথা চিন্তা করি, এই 1 বছরে সরকার এবং সরকারের যে বিভিন্ন অর্গানাইজেশনগুলা, তাদের যে হাত পাগুলা, একটা দেশকে যদি আপনি একটা পুরো বডির সাথে কম্পেয়ার করেন, দেখবেন যে তারা কেউই আসলে ইফেক্টিভলি কিছু করতে পারে নাই। আপনি যদি বলেন যে আমরা যখন আন্দোলনে নেমেছিলাম স্যার, আমাদের কিছু ভাইটাল জায়গা ছিল, যে জায়গাটাতে আমরা কেউ কোনো ধরনের আমরা ইয়েতেই যেতে চাইনি, কম্প্রোমাইজিংয়ে। আমরা সবসময় বলেছি যে যেমন ধরেন সাগর রুনি হত্যা, তনু হত্যা, বিডিআর হত্যা, তো 1 বছরের মতো কিন্তু একটা সময় চলে গিয়েছে। আমাদের বিচার বিভাগে যিনি আইন উপদেষ্টা আছেন আসিফ নজরুল, উনি কিন্তু টোটালি কাউকে কিছুই জানাইতে পারে নাই। এই 1 বছরে উনি বাংলাদেশের মতো একটা দেশে বিচার বিভাগ এবং আইনের উন্নয়নের জন্য কি করেছেন? কিছুই বলতে পারেন নাই। উনি হয়তো ওইখানে বেশ কিছু নিয়োগ দিয়েছেন, নিয়োগের বাইরে কোনো কিছু নেই। এবং আপনি যদি স্পেসিফিক্যালি এরকম প্রত্যেককে বলেন, আমি যেমন পরিবেশ যিনি উপদেষ্টা আছেন, ওখান থেকে যখন পাথরটা সরে গেল বিছানাকান্দি থেকে, তো উনারা বলতেছেন যে এটা একটা ট্যুরিজমের সেক্টর। ওইখানে কিন্তু কোনো এক্সপার্ট এসে ওপিনিয়ন দিচ্ছেন, আচ্ছা এই পাথরটা এতদিন পর্যন্ত ইন্ডিয়া থেকে উনারা বিজনেস করতেন, আর আমরা উনাদের বিজনেসটা ফ্যাসিলিটেট করার জন্য পাথরটা এখানে ধরে রাখতাম। আচ্ছা, তারপরে আমি ঠিক আছে নিয়ে আসলাম, পাথরটা নিয়ে আসা খুব খারাপ হয়েছে। তো এইটাও খারাপ কোনো কিছু না, কিন্তু উনি কিন্তু বলতে পারে না যে এত ওই যে 1.5 কোটি ঘনফুট পাথর এখান থেকে সরে গিয়েছে, এর জন্য 5-7 কে দোষী ছিল। তার মানে উনি উনার স্টেটে ফেইলিওর। আচ্ছা, এখন আপনি যদি সেনাবাহিনীর কথা তুলে আনেন, সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী, আমরা 5ই আগস্ট যখন ফিল্ডে নেমেছিলাম, আমরা দেখেছিলাম রাওয়ার সামনে, তারপরে আমাদের সেগুন বাগিচা, প্রত্যেকটা জায়গায় সেনাবাহিনী আছে, আমাদেরকে ওনারা কোঅপারেট করছেন। আমরা যখন জয়ের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি, যখন লোকজন গণভবনে যাচ্ছেন, ওনারা আনন্দে আমাদের সাথে পার্টিসিপেট করছেন। আমাদের অনেকের পরিবার সদস্যরাই সেনাবাহিনীতে আছেন, তারা ফিল্ডে ছিল, তাদের নীতির অনেকটা বাইরে যে ছিল,
সেনাবাহিনী ওই সময় চাইলে, এইমাত্র স্যার একটা খুব দামি কথা বললেন যে ওই সময় চাইলেই কিন্তু বাংলাদেশে সেনা সরকার চলে আসতো, কিন্তু সেনা সরকার কিন্তু আসে নাই। আচ্ছা, এখন আপনি সেনাবাহিনীকে যখন ব্যর্থ বলবেন বা সফল বলবেন, আপনি কিছু ক্যারেক্টারিস্টিক সেট করে দিবেন যে এর আলোকে আসলে কি কি হচ্ছে বা না হচ্ছে। তো আপনি যদি এই ক্যারেক্টারিস্টিক্স গুলো সেট করে দেন, হ্যাঁ, আপনি বলতে পারেন এইভাবে যে না, ওনারা হয়তো বা ওনাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হচ্ছে সেইটার সঠিক ব্যবহার হচ্ছে না। কিন্তু আপনি কিভাবে বলবেন? আপনি যদি কিছু প্যারামিটার সেট করেন তাহলে দেখবেন বাংলাদেশের আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। যে মানুষগুলো এর আগে মারা গিয়েছে বিভিন্ন ধরনের চাঁদাবাজি মাস্তানিতে, সেই জিনিসটা কিন্তু নাই। আপনি চাইলে মুখের মতো করে বলে দিতে পারেন। যেমন আমি এই প্রসঙ্গে আরেকটা ছোট্ট প্রশ্ন সংক্ষেপে আমি জানতে, আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন? আমি স্যার এই মানে সংক্ষেপে আমরা সময় Okay. তো এই কয়েকদিন আগে আমরা দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি নামে একজন মানুষ, উনি বলেছেন উনি বাংলাদেশের যে কোনো মানুষ বাংলাদেশের যে কোনো অর্গানাইজেশন সম্বন্ধে বলতে পারে, হি হ্যাজ দ্য বেসিক রাইট। তো উনি বলেছেন যে ওনাদের ন্যূনতম বুদ্ধি নাই। তা আমি ওনার কথাটাকে পজিটিভলি নিয়ে আমি এটা বলতে চাই, দেখবেন যে সেনাবাহিনীতে যখন মানুষ আসছে তার একটা প্রসেসের ভিতর দিয়ে আসছে, দিন শেষে তার কিন্তু কতগুলো ক্যারেক্টারিস্টিক সেট করা আছে এসিআর এর জন্য। তো সে কিন্তু এটা জাস্টিফাই করে একটা জায়গায় আসে। হ্যাঁ, ডেফিনেটলি 15-17 বছর বয়সে মানে বছরে আমরা দেখেছি অনেক জায়গায় ডেভিয়েশন হয়েছে। তো এখন যদি আমি পুলিশ বা এনএসআই এর কথা বলতে চাই, অতি সম্প্রতি এনএসআই এর ব্যাপারে একটা পাবলিশ হয়েছে যে গত 17 বছরে ওনাদের যতগুলো রিক্রুটমেন্ট ছিল 80% রিক্রুটমেন্টে ওনারা সঠিক পন্থা অবলম্বন করেন নাই। 3-4 জনের নামে এসেছে, যদিও তারা আওয়ামী লীগ পরিবারের মানুষ, ওইটা আমার ফোকাস না। আমার ফোকাসটা হচ্ছে ওনারা অনেকে রিটেন এক্সামে পাশ করেন নাই। সেম গোস ফর পুলিশ। পুলিশের ক্ষেত্রেও স্যার একই ব্যাপারটা হচ্ছে। আমাদের খুব আশা ছিল, আপনি যেমন জানেন স্যার, ফিল্ডে যারা ছিল আর্মি অফিসার বা অন্যান্য অফিসার যারা, তারা হাতে গোনা 40 জন 50 জন হতে পারে। অন্যান্য সেক্টরগুলোতে কিন্তু আমরা দেখেছি যে দে আর ওয়েল রিক্রুটেড এবং তারা বিভিন্ন জায়গায় কাজ করছে। কিন্তু এনএসআই, পুলিশ বা অন্য যে জায়গাগুলোতে এই মানুষগুলো কাজ করতে পারতো, তাদের ব্যাপারেও কেউ আসলে কোনো স্টেপ নেন। অনেক ধন্যবাদ শোয়েব। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ মুক্তির কথা অনুষ্ঠানে। না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে, ইসি সানাউল্লাহ বলেছেন। নির্বাচন কমিশন চাইলে পুরো আসনের ফল বাতিল করতে পারবে বলে জানিয়েছেন তিনি। তাছাড়া নির্বাচনে না ভোট আবার ফিরে আসছে বলে জানান তিনি। 300 আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত। সরকার সন্ত্রাস দমনে কঠোর না হলে আসন্ন নির্বাচন অনিশ্চিত বলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমার মনে হয় না যে একটা সুন্দর, যে নির্বাচনের কথা ইতিমধ্যে ডক্টর ইউনূস সাহেব বলেছেন, যে উনি বাংলাদেশের ইতিহাসে একটা অত্যন্ত ক্রেডিবল এবং অত্যন্ত গ্রহণযোগ্য একটা নির্বাচন উনি জাতিকে উপহার দিতে চান। এরকম একটা নির্বাচন উপহার দিতে চাইলে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি মনে করি না যে এরকম একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব এই প্রশাসন নিয়ে এবং এই পরিস্থিতিতে, যেখানে এখনো বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে একদম রুট লেভেলে অস্ত্র সেভাবে উদ্ধার হয় নাই। আমরা দেখেছি যে বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, জুলাই বিপ্লব, সেই সময় আওয়ামী লীগের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তাদের গুন্ডাবাহিনীদের কাছে অস্ত্র সরবরাহ করা হয়েছিল। তারা পুলিশের সাথে অস্ত্র নিয়ে মাঠে ছিল, সেই অস্ত্রগুলি তো উদ্ধার হয় নাই। বেশ কিছু অস্ত্র লুট হয়েছে, সেগুলি উদ্ধার হয় নাই। এখানে পুলিশ প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সেনাবাহিনী সেভাবে ফাংশন করতে পারে নাই, যদিও তাদের হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ছিল। এই জন্য এই পরিস্থিতিতে আমি মনে করি যে নির্বাচনের জন্য যে পরিবেশটা দরকার, সেই পরিবেশটা আনার জন্য আমার মনে হয় এখন উপযুক্ত পরিবেশ তৈরি হয় নাই। অত্যন্ত কঠোরভাবে যদি এই অস্ত্র উদ্ধারগুলি করা না হয় এবং বাংলাদেশের বিভিন্ন তৃণমূল পর্যায়ে যেভাবে চাঁদাবাজি হচ্ছে এবং বিভিন্ন বিষয়, বিভিন্ন স্থানে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন চাঁদাবাজি করছে কারা? স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া বা রাজনৈতিক দলের নাম ব্যবহার, রাজনৈতিক দলের নাম ব্যবহার করে করছে। যারা যেখানে আপনার ইসলামী আন্দোলন, খেলাফত, হেফাজত ইসলাম তারাও করছে না? না, তাহলে কারা করছে? আমরা তো দেখতেছি যে কয়েকটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের নাম এখানে আসছে, এখানে আসছে। আমি সুনির্দিষ্ট করে বলতে চাই না, বুঝতে পেরেছি। তো এই বিষয়গুলি যদি বন্ধ করা না যায়, তাহলে একটা সুন্দর এবং ফেয়ার ইলেকশন হওয়া, সুষ্ঠু নির্বাচন হওয়া, অবাধ নির্বাচন হওয়া, এটা অত্যন্ত কঠিন। আমি মনে করি আগেই সেই বিষয়গুলি আমাদের ফয়সালা করা দরকার, এরপর আমরা নির্বাচন। ইতিমধ্যে 2 ধাপের সাক্ষাৎকার শেষ হওয়ায় সব মিলিয়ে 300 আসনের প্রার্থী তালিকা দ্রুতই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন
দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা আহমদ, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের, তাই না? তিনি ইউনুস আহমেদ। ইউনুস আহমেদ তিনি বলেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কার আমাদের অগ্রাধিকার। আমরা পিয়ার পদ্ধতিতে উভয় পক্ষে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছি এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট থাকব। সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের শঙ্কা এখনো কাটেনি। জামাত নেতা তাহের, এই যে দুইজন রাজনৈতিক নেতার এই বক্তব্য, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এটা? পিয়ার পদ্ধতিও না, নির্বাচনও, যেটা যেভাবে আমরা নির্বাচনের দিকে দাবিত হচ্ছি, দ্যাট উইল বি অ্যানাদার ডিজাস্টার। ইট ইজ ইভেন মোর দ্যান এ জুলাই অভ্যুত্থান 36। কারণ যে পরিমাণ টাকা, যে পরিমাণ অস্ত্র এবং যে পরিমাণ সন্ত্রাসী এখনো বাইরে, দেশের ভিতরে বাইরে বর্ডারে আছে, তাতে ডক্টর ইউনূস কোত্থেকে এই কনফিডেন্ট পান যিনি বিশ্বের সেরা একটা নির্বাচন দেবেন? নির্বাচনের জন্য যে প্লেইং যে ফিল্ডটা, এই ফিল্ডটা তো ক্রিয়েট হবে না স্যার, বিকজ উনি যেটা বললেন, সেই কিশোরগঞ্জের অজপাড়া গায়ের এক মানে আমি বলবো এক মহিলা কাজের বুয়া, সে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে একটা ব্যাগ নিয়ে গেছে, খুলে দেখে সব ডলার, $৭৫,০০০। সে ডলার চিনে না, সে অর্ধেক কাগজের টুকরা তার কাছে। এখন কথা হলো যে দ্যাট, আমি যেটা প্রশ্ন করতে চাচ্ছি, দ্যাট মানি হ্যাজ রিচ টু একেবারে ফুল অজপাড়াকা। আচ্ছা, ওখানে অস্ত্র আছে, দেশীয় অস্ত্র, এই অস্ত্র। তা আপনি স্যার যে রোজার আগে যে গতকালকে আমি শুনলাম আইন উপদেষ্টা, ওনাকে দেখে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ওই এসি রুমে থেকে আসলে মানুষ তাদের উদ্ভট চিন্তাগুলো মানুষের মাথার মধ্যে ঢুকে, বাট অন গ্রাউন্ডে এসির মতো মাথা ঠান্ডা থাকে বলেই তারা দূরদর্শিতার পরিচয় দিতে পারে না। যেমন ওই সাদা পাথরের ব্যাপারে যেটা বলছিল, তারপরে এবার নির্বাচনের ব্যাপারে এই আমি আসি। নির্বাচন কাকে নিয়ে আপনি করবেন, কাদের নিয়ে করবেন? আপনি ফেসিস্ট রিজিমের কাউকেই আপনি ওইরকম নাম করা 2টা নাম বলতে পারবেন, 10টা নাম বলতে পারবেন যে দে হ্যাভ অ্যাপ্রিহেন্ডেড, দে ওয়ার অ্যারেস্টেড। তারা এখন ক্যালকাটাতে সবচেয়ে সুন্দর একটা অফিস খুলে বসে আছে, ইন্ডিয়া বাই দিস টাইম, যেখানে 2 দিন আগেও আমাদের রপ্তানি বন্ধ করে দিয়েছিল পোশাক শিল্প, সেটা ইন্ডিয়াই এখন আবার বাংলাদেশ ব্যবহার করে ইয়ে করতে চাচ্ছে। তারা প্রণোদনা প্যাকেজ দিচ্ছে, তারা বিভিন্ন রকমের দিয়া। এরা কারা? তার মানে এখান থেকে যাও, ওখান থেকে আবার পেট ভরে নিয়ে আসো, আসিয়া দে উইল ডিস্টার্ব, বিকজ আমাদের স্যার একটা দেশ, পৃথিবীর ইতিহাসে এরকম দেশ আছে কি না, 12টার পরে হোল নেশন ইজ স্লিপিং। আমাদের আকাশ সীমা বলে কিছু নেই, এটার মতো উন্মুক্ত। ইন্ডিয়া যেরকম পাকিস্তান কাশ্মীরের জন্য 200 বিমান উড়িয়েছিল, আমাদের ইন্ডিয়া বা এনি কান্ট্রির 5টা বিমান যদি আসে, রাতে পন্ডারিং করে, বোম্বিং করে ঢাকা সিটি সহ বাংলাদেশকে ইয়া করে দিল, অথচ আমাদের কিন্তু একটা বিশাল বিমান বাহিনী আছে। উই ডু নট হ্যাভ, ওই যে বললাম 43 লক্ষ কোটি টাকা যেই দেশ থেকে 15-17 বছরে চুরি করে নিয়ে যেতে পারে, সেই জায়গায় মাইলস্টোনের মতো স্কুলে কোমর মতো শিশুরা ছোট একটা বিমান দুর্ঘটনায় মারা গেল স্যার, পুরানো বিমান, নষ্ট বিমান। তা আমার কথা হলো যে আমার বিমান প্রতিরক্ষা দিয়ে আবার কি হবে? আমার আকাশ সীমা উন্মুক্ত, আপনি ঘুমিয়ে আছেন, সকালবেলা যে আপনার লাশ বেরোবে না, ইউ ডু নট নো, বিকজ দের উইল বি নো রেসপন্ড। এই দেশে ডক্টর ইউনূস আর তার যে 53 জনের যে এই 1 বছর প্লাস যে কর্মকাণ্ড ওনারা করেছেন, যে কাজ এখন করেছেন, এখন সাদা পাথরের বিরুদ্ধে ওনারা সবকিছু বাদ দিয়ে সাদা পাথরের পিছনে, স্যার ইট ইজ এ ন্যাচারাল প্রসেস। আপনি আমি এখানে একটু বলে নেই স্যার, আমার কথা হলো যে উদ্ভট জিনিস এনে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, পলিটিক্যাল পার্টিকে বিভ্রান্ত করা হচ্ছে। হ্যাঁ, দেয়ার শুড বি ইলেকশন, এই গভর্নমেন্টের পক্ষে সম্ভব না টু রান দিস কান্ট্রি, বিকজ দে আর টোটালি ফেইলিউর। ইট ইজ এ এনজিওস গভর্নমেন্ট, দেখেন বড় জোর মেন করতে পারে একটা গ্রামীণ ব্যাংকের মতো একটা বড় জায়গা, বাট কান্ট্রি না স্যার। ধন্যবাদ। এই জন্য একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন, ওই পরিবেশটা তৈরি করতে হবে। আপনাকে স্যার একটু আমি অ্যাড করে দিচ্ছি, জাস্ট অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ইউ উইল সি এই পর্যন্ত মারা গেছে এই সরকারের সময় মব 4225 জন এই 1 বছরে, শুধু। তার মধ্যে কিন্তু কোনো আওয়ামী লীগের নেতা টেতা বা ওইরকম বড় মাপের কেউ নাই। এটা কি নরমাল ডেথ শহর নাকি? নরমাল মানে লোকে পিটায় মারছে আর কি, মানে 4000-এর উপরে পিটায় মারছে। আপনি স্যার পরিসংখ্যান দেখিয়ে আমি বলছি। আর দ্বিতীয় হচ্ছে, শুধু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ইউ উইল ফাইন্ড the rate of killing, মানুষের ভিতরে অস্থিরতা কেন? বিকজ পিপল আর নট ফিলিং সিকিউর। রাইট, ওকে জসিম, উই শ্যাল কাম ব্যাক টু ইউ। ক্যাপ্টেন খান শোয়েব আমান, ইউ আর অলসো চেয়ারম্যান মৌলিক বাংলা, একটা রাজনৈতিক দলের।
আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে নির্বাচন নিয়ে একটি দল, গুরুত্বপূর্ণ দল জামাতি ইসলামী, তারা চাচ্ছে পিআর পদ্ধতিতে ইলেকশন, এবং বিশেষ করে উচ্চ কক্ষে, হ্যাঁ, এবং দুই কক্ষেই তারা চাচ্ছে, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ। এই সম্পর্কে একজন উদীয়মান রাজনীতিবিদ হিসেবে আপনি কিভাবে চিন্তা করছেন? দুইটা কক্ষেরই বা দরকার কি আমাদের? আবার সেখানে পিআর পদ্ধতি দিয়ে বা কি আমার কেন এটা প্রয়োজনীয়তা আছে? সংক্ষেপে please। স্যার, আমরা যে কোনো সমস্যার দিকে যখন তাকাই আমরা ওইটাকে দুইভাবে দেখতে পারি, একটা হচ্ছে মাইক্রো আসপেক্টে, একটা হচ্ছে ম্যাক্রো আসপেক্টে। তো আমরা যদি বর্তমান আমাদের দেশের বা ইভেন আমাদের এই সাবকন্টিনেন্টে যদি প্রবলেমগুলোকে একটু বুঝতে চাই বড় আঙ্গিকে, পৃথিবীর আসপেক্টে আমাদের একটু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি দিয়ে ফোকাস করতে হবে। ইউক্রেনের দিকে যদি তাকান স্যার, ইউক্রেনে কিন্তু এই পিআর স্ট্র্যাটেজি যখন ফলো হয়েছে, যদিও আমার দল নতুন দল হিসেবে আমার কাম্য ছিল যে পিআর স্ট্র্যাটেজি থাকলে আমরা হয়তো বা কিছু জায়গায় আসন পাবো, কিন্তু আমি মনে করি বাংলাদেশের মতো একটা দেশে যেখানে একটা দলের ভিতরেই মানুষ ডিসিশনে আসতে পারে না, সেখানে পিআর স্ট্র্যাটেজি যদি আসে তাহলে আমাদের দেশকে প্রশ্নবিদ্ধ করা, আমাদের দেশের সংসদে বিভিন্ন ডিসিশন নেওয়া আরো কঠিন হয়ে যাবে। আর এই কঠিন জিনিসগুলো যখন হবে তখন দেখা যাবে আমাদের পলিসি রিলেটেড জিনিসগুলো কখনো চেঞ্জ হবে না। স্যার একটু আগে বললেন যে তিনটা কথা বলেছেন, যে টাকা, অস্ত্র এবং সন্ত্রাসী। আপনি যদি পিআর এর সাথে নির্বাচনকে মিলান, তো টাকা, আপনি দেখেন 1 বছরে স্যার আওয়ামী সরকারের যাদের কাছে টাকা ছিল তাদের সেই রকম কাউকেই কিন্তু ওনারা নিতে পারে নাই। আপনারা যখন দেখেছি যে আওয়ামী লীগের খুব ছোট ছাত্রলীগের একটা ছেলে ফরিদপুরে, তার কাছে 1500 কোটি টাকা ছিল। তো ওইটাকে যদি আপনি একটা স্যাম্পল হিসেবে নেন, 3000 কোটি টাকা, 3000 কোটি টাকা। সো আপনি দেখবেন যে 300 জন এমপি, তো 300 জন এমপির কাছে একদম ন্যূনতম তো 3000 কোটির কাছাকাছি একটা অ্যামাউন্ট থাকবে। তো এই টাকাটা কালেক্ট করার জন্য কখনো আমাদের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কোনো স্টেপ নেন নাই। এমনকি আপনি পারছেন না কালেক্ট করতে, ইট ক্যান বি যে আপনার হয়তো বা আমি বলেছিলাম যে যারা আওয়ামী লীগ করে একদম নিম্ন পদ থেকে, ইভেন শিশু লীগ থেকে শুরু করে হাসিনা পর্যন্ত, তাদের প্রত্যেকের বিছানার নিচে 1000 টাকার নতুন নোটের ভান্ডেল আছে, এবং সেটা দিয়ে 2 বছরের বাজেট করা যাবে বলেছিলাম। ডেফিনেটলি স্যার বলেছিলেন, আমরা বলেছিলেন। এবং এইখানে দেখেন আপনি একটা কাজ না করতে পারেন, মানে আমাদের যেরকম আমরা চিন্তা করি যে আমি এই কাজটা করতে পারছি না, আমার অ্যাবিলিটি নাই, কিন্তু যেটা রং বা যে ইনফরমেশনটা আমি জাতির সামনে দিতে পারতাম, এটা তো আমি ওপেন করে দিতে পারতাম যে এই 1000 মানুষের কাছে টাকা আছে, দে আর স্টেইং ইন দিস কান্ট্রিজ, যে ওই দেশগুলো থেকে আমাদের দেশে টাকা আসতে পারে। ওইটা কিন্তু করে নাই। সো টাকা থাকলে আপনার জন্য অস্ত্র এবং সন্ত্রাসী ম্যানেজ করার কোনো ব্যাপার না, আপনি ইন্টারন্যাশনাল অস্ত্র, ইন্টারন্যাশনাল সন্ত্রাসী দেশে নিয়ে আসতে পারেন। আর এইটার পাশাপাশি স্যার আমরা দেখেছি, আমরা যদিও চিন্তা করছি না, বিমান 398 কোটি টাকা লাভ করেছে, কিছু কিছু জায়গায় লাভ হয়েছে, এর পাশাপাশি কিন্তু আমরা গত 1 সপ্তাহে দেখেছি 2 জন মা, বিশেষ করে রাজশাহীতে, উনি কিছু খেতে না পেরে ওনার মেয়েকে নিয়ে, একজন তার পরিবারকে নিয়ে আত্মহত্যা করেছেন। তাহলে আপনি কোন অবজেক্টিভটাকে জাস্টিফাই করে বলবেন যে আসলে ওনারা সাকসেসফুল? এইটা আমি আসলে ইভেন অর্থ উপদেষ্টার কাছেও জানতে চাই। আন্তর্জাতিক ভাবেও আজকে গাজাতে অসংখ্য শিশু না কে মারা যাচ্ছে, মা শুকিয়ে গেছেন, খাদ্যাভাবে যখন খাদ্য আনতে যাচ্ছে তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ মুক্তির কথায়। আমরা আলোচনা করব এই মুহূর্তে যে আগামী নির্বাচনে রাজনৈতিক মতাদর্শ নয়, আমি আবার মনে করে দিচ্ছি, নিরপেক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতির নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, এবং 80,000-এরও বেশি সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হবে স্বরাষ্ট্র বলেছেন। এই ব্যাপারে আপনি যে অনিশ্চয়তা দেখলেন নির্বাচনে, যে কিভাবে হবে, সন্ত্রাস ইত্যাদি বিষয়ে, এ ব্যাপারে আমার মন্তব্য কি সংক্ষেপে? এখনো প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদী রেজিমের যেই লোকজন রয়ে গেছে, যাদেরকে এখনো ছাঁটাই করা হয় নাই বা তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখেছি যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে 1-2টা রাজনৈতিক দলের বিভিন্ন নিয়োগ বা তাদের যে ইনফ্লুয়েন্স, তাদের যে প্রভাব, এটাকে বিদ্যমান রেখে একটা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা নির্বাচনের জন্য, যেটা অত্যন্ত জরুরি, সেটা কখনো সম্ভব হবে বলে আমার মনে হয় না। তো এই বিষয়গুলো আগে আমাদের, এই ইস্যুগুলো আগে আমাদের ট্রেস আউট করা দরকার, এবং এগুলি সম্পর্কে আমাদের সরকারের চিন্তা ভাবনা করা উচিত। এবং এর সাথে সাথে আমি মনে করি যে আগামী নির্বাচন হলে সেখানে ফ্যাসিবাদ
বা আওয়ামী লীগকে যদিও তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জি। কিন্তু জাতীয় পার্টি নিয়ে যে খেলাটা বর্তমানে হচ্ছে, তাহলে আমি এই প্রসঙ্গে আপনাকে আলোচনা জাস্ট প্রশ্ন করতে যাচ্ছিলাম, অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে জাতীয় পার্টি রুহুল আমিন হাওলাদার বলেছেন, এটা মানে কি? আপনি মানে কি বোঝাতে যাচ্ছেন? আমরা তো মনে করতেছি যে এই জাতীয় পার্টি তো বিগত সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগকে সার্ভ করে এসেছে, তারা আওয়ামী লীগের বিটিম হিসেবে কাজ করেছে, এবং এই জাতীয় পার্টির কাঁধের উপরে ভর করেই আগামী নির্বাচনে হয়তো আওয়ামী লীগ তার একটা পারপাস সার্ভ করার চেষ্টা করবে। এবং বিশেষভাবে আমরা অত্যন্ত শঙ্কিত এই কারণে যে সরকারের অনেক উপদেষ্টা যারা জাতীয় পার্টির একজন অত্যন্ত সিগনিফিকেন্ট একজন নেতা, আমি নাম বলতে পারি, একজন ব্যারিস্টার, যাকে আমার মনে হয় সরকারি আনুকূল্যে সামনে নিয়ে আসা হচ্ছে। নাম বলেন না, অসুবিধা কি? আমাদের না ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আচ্ছা, এই লোকটা তো আসলে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় মানে ইসলামপন্থী বা জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদী যে শক্তি, এই শক্তির বিরুদ্ধে আওয়ামী লীগকে বারবার তার মাধ্যমে একটা প্রেসিডেন্ট বা সাবেক রাষ্ট্রপতি এরশাদকে বারবার ব্ল্যাকমেইল করা হয়েছে আওয়ামী লীগের পক্ষে যাওয়ার জন্য। সেই লোকটাকে দেখা যাচ্ছে যে আবার প্রমোট করা হচ্ছে এবং তাকে হয়তো জাতীয় পার্টির একটা, তার মানে আপনি বলতে চাচ্ছেন এটার পিছনে কোনো না একটা কোনো শক্তি কাজ করছে তাদেরকে এই বিষয়। এটা যদি আমরা নিশ্চিত করতে না পারি যে জাতীয় পার্টি এবং ফ্যাসিবাদের যারা দোষর, তাদেরকে যদি আগামী নির্বাচন থেকে যদি ইয়া করা না যায়, বাদ দেওয়া না যায়, তাহলে এখানে ফ্যাসিবাদের পুনর্বাসনের একটা সুযোগ থেকে যাবে। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থার যে অবস্থা বর্তমানে, এই নির্বাচন ব্যবস্থায় আমরা দেখেছি যে চলমান যে পদ্ধতি, এই পদ্ধতির কারণে নির্বাচন মানে টাকার খেলা, নির্বাচন মানে অনেকগুলি প্রাণহানি। তাই হবে মনে হচ্ছে আপনার অবস্থাতে এরকম। এটা সংস্কার না হলে, তার মানে কি আপনি বলতে যাচ্ছেন টাকার খেলা, টাকা দিয়ে সন্ত্রাসীদেরকে দেওয়া হবে তারা? এগুলি যদি কার্যকর সংস্কার যদি এই বিষয় যদি না হয়, তাহলে তো আগামী নির্বাচনও বিগত নির্বাচনগুলির থেকে যে বেশ একটা পার্থক্য হবে বা একটা নতুন ক্যারেক্টার থাকবে নির্বাচনে, এটা আমরা আশা করতে পারি। ধন্যবাদ আপনাকে মেজর জসিম। স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, অভিজ্ঞতা থাকায় উত্তরণে সক্ষম বিএনপি, তারেক রহমান বলেছেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি? জনাব তারেক রহমান, ওনার দৃষ্টিতে উনি গতকালকে একটা কমেন্ট করেছেন, এর আগেও একটা কমেন্ট করেছেন, চমৎকার। বাট জিনিসটা হচ্ছে স্যার, আপনি একবার বলেছেন 80,000 আর্মি নামাবে, মানে সশস্ত্র বাহিনী প্লাস অন্যান্য। স্যার, আপনি একটা যুদ্ধের দিকে যাচ্ছেন, একটা কনফ্রন্টেশনের দিকে যাচ্ছেন। এখানে যেমন এটা আমাদের ওই যে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানেরও কিন্তু এই অ্যান্টিসিপেশন, আগামী ইলেকশন খুব চ্যালেঞ্জিং ইলেকশন হবে। উনি গত পরশুদিন, এর আগেও বারবারই উনি এই ইন্ডিকেশন দিচ্ছেন। কারণ এটা হলো কি স্যার, এই যে আওয়ামী লীগের যে রূপটা, এটা জাতীয় পার্টির মধ্যে প্রবেশ করবে অ্যাজ এ ডেভিল হিসেবে, শয়তান হিসেবে ঢুকে দে উইল প্লে। আপনি ইউ হ্যাভ সিন দ্য কনভারসেশন অফ, তার কি জাতীয় পার্টি কেন অন্যদিকে ঢুকতে পারে না? ওই যে বললাম, এই ডেভিলদের মোকাবিলা করার জন্য নিজেদের মধ্যে নিজেদের, কারণ তাদের হাতে AK-47 যেটা আমরা এসএমজি বলি, ওই ধরনের অস্ত্রপাতি, টাকা পয়সা, ডলার সবকিছু আছে। ফাইটটা হবে কিভাবে স্যার? ওই যে আমি বললাম, ডক্টর ইউনূস যতই যমুনায় বসে বলুক যে আমি একটা ফেয়ার ফ্রি ইলেকশন দিয়ে আমি বের হয়ে যাব, স্যার মাঠ কিন্তু তা বলে না, মাঠ কিন্তু তা বলে না। এবং এখানে হবে কি, চরম একটা অনিশ্চয়তার দিকে আমরা যাচ্ছি, আমরা চরম একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছি। আর বিশেষ করে এই যে উনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগকে যারা, বিশেষ করে স্বৈরাচার হাসিনাকে যারা সবসময় পুশব্যাক করতেন, তার মধ্যে ব্যারিস্টার আনিসুল হক ইজ ওয়ান অফ দ্য, হচ্ছে ব্রেন বিক্রি করে উনি হি ইউজ টু গিভ দ্য আইডিয়া টু পিএম এই মনস্টারগুলো তৈরি করেছেন, এই কষাইগুলো তৈরি করেছেন। আমার কথা হচ্ছে, কিছু ব্যক্তিত্ব জাতীয় পার্টিতে আছে বা অন্যান্য পার্টিতে আছে, যাদের মাধ্যমে রূপরেখায় ওই যে আমরা বলি না স্যার, জিন বের হয়, ভূত বের হয়, ওই রকম বের হয়ে এরাই দে উইল ক্রিয়েট এন ডিজাস্টার। ইউ সি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমি বলে দিয়েছি 4,000 to 5,000 শুধু নর্মাল সিটিজেন উইল ডাই উইদিন দ্য ক্লাস। আপনি কি জানেন এখন বেগুনের কেজি 200 টাকা, এখন টমেটোর কেজি 280 টাকা, পেঁয়াজ অলমোস্ট 100 টাকা, মানে পেঁয়াজের কেজি 100 টাকার কাছাকাছি। স্যার, আমার কথা হলো যে যে লোকটা, এই যে ঋণী লোক মারা গেছে, বললো যে অল্প কয়েকদিন আগেও আপনি শুনেছেন রাজশাহীতে মারা গেছে, আমাদের ঢাকা মিরপুরে মারা গেছে, ছোট ছোট ঋণের কারণে তারা স্বামী ফ্যামিলি নিয়ে তারা আত্মহত্যা করতেছে, সুইসাইড করতেছে। ধন্যবাদ জসিম। ক্যাপ্টেন খান সাহেব, ডাকসুর নির্বাচন তো নিয়ে একেবারে খুব টানাটানি শুরু হয়ে গেছে।
এই ডাকসু নির্বাচন সম্পর্কে সংক্ষেপে একটু। স্যার, ডাকসুর নির্বাচন আসলে বাংলাদেশে এই জিনিসগুলো যখন ঘটে, আপনি তখন বিগার অ্যাসপেক্ট থেকে মানুষকে একটা ছোট দিকে নিয়ে যাচ্ছেন। ছোট দিকে এমন ভাবে নিয়ে যাচ্ছেন, ধরেন আপনি যদি এনসিপির কথা বলেন, এনসিপির নামে যে কেসগুলো এখন পর্যন্ত এসেছে, এনসিপি থেকে যারা কাজ করছেন সরকারের ভিতরে বা বাহিরে, উনাদের কে কত টাকা কোথায় খরচ করেছেন, উনাদের পারিবারিক কার কত টাকা কোথায় জমা আছে, এটা কিন্তু এখনো আমরা জানতে পারি নাই স্যার। আপনি যেরকম আওয়ামী লীগের কথা বললেন, যেরকম বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের কথা বললেন, তো উনার কথাগুলো আমার ভালো লেগেছে। কিন্তু আপনার কথা কোট ধরে বলতে চাই, আওয়ামী লীগ যেরকম জাতীয় পার্টিতে ঢুকবেন, একইভাবে আওয়ামী লীগ অন্যান্য রাজনৈতিক দলেও ঢুকেছেন। বিএনপি যদি তালিকা করেন এখন, তাহলে দেখবে যে বিএনপির ভিতরে হয়তো বা আওয়ামী লীগের নেতাকর্মীরাই বর্তমানে সবচেয়ে বেশি পাওয়ারফুল জায়গায় আছে স্যার। আর আপনার মাধ্যমে স্যার আমি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে ধরতে চাই, সেটা হচ্ছে পিআর এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশি যারা বিদেশে আছেন ওনাদের ভোটের ব্যবস্থা করা। ব্যবস্থা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ স্যার, প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচন কমিশন। ফ্যান্টাস্টিক। এই ব্যাপারে যদি কিছু কাজ করে, একই সাথে এই ৮০,০০০ মানুষকে জাতির সামনে বা সন্ত্রাসীদের সামনে রিস্কের জায়গায় না ফেলে, সরকার যদি বর্তমান দুনিয়াতে ড্রোন আছে, আরো বিভিন্ন ধরনের সার্ভেইলেন্স সিস্টেম আছে, এইগুলার মাধ্যমে রাওয়াতে করেছি বিদেশি ভোট, আমরা পেরেছি, তারা পারবে না। এখন আমরা শেষ পর্যায়ে চলে আসছি, একেবারে সংক্ষেপে একটা কথা, আমাদের এক কথা দিয়ে সবাই উত্তর দেবেন, সেটা হলো বাংলাদেশের রাজনীতির আকাশে মেঘের ঘনঘটা। এই প্রসঙ্গে এই দেখা যাচ্ছে, এটা আসলে কতটুকু, এক কথায় উত্তর দেবেন আপনি? মানে এই বিষয়ে কি করা দরকার? ঘনঘটা আসলে কি সঠিক নাকি? হ্যাঁ, অবশ্যই সঠিক। ঘনঘটা তার মানে একটা অনিশ্চিত পরিবেশ। আমরা আমাদের আজকে তো মুক্তির পথ আমরা আলোচনা করার জন্য এখানে বসেছি। আমার মনে হয় এই ক্ষেত্রে বর্তমান ডক্টর ইউনূসকে যদি ওনারা সুন্দরভাবে চালাতে চান, তাহলে সব পক্ষগুলি, রাজনৈতিক এবং সামাজিক, বিশেষ করে সেনাবাহিনীকে অবশ্যই কনফিডেন্স আনতে। মেজর জসিম স্যার, এখানে আপনার এটা অবশ্যই ঘনঘটা আমি একটু বলবো, জুলাই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা রিটায়ার্ড অফিসার্স, রাওয়া প্লাস ডিউসিস যখন নেমে আসলো, তখন আমাদের পলাতক পতিত স্বৈরাচার হাসিনা এক প্রকার বাধ্যই হলেন যে আর বোধহয় থাকা গেল না। এই ধন্যবাদটা কিন্তু রাওয়াতে দিয়েছিলেন এবং দেওয়ার একটা প্রসেস চলছে বা চলবে। আমি অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, ছাত্র আন্দোলন, ছাত্র জনগণ আন্দোলনের সাথে মিলিটারি অফিসার, রিটায়ার্ড মিলিটারি অফিসার, আর এই যেইটা আপনি বলেছেন স্যার, এটার জন্য আমি চাই না আমার এই যে বারবারই যে কথাটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেন কথাটা বলেন, ৮০,০০০ সোলজার আর পুলিশ দিয়ে কনফ্রন্টেশনের মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনি আরেকটা ওয়ার তৈরি না করার চেয়ে সব স্টেক হোল্ডার থেকে স্যার, বর্তমান সরকারের কাছে আমার মেসেজ, আপনি যেরকম বলেছিলেন যে এনজিও গভর্নমেন্ট, ওনারা যদি আসলে আমেরিকান ড্রিমটাকে সার্ভ করতে চান, বর্তমান জেনারেশনে যারা আছেন, ইভেন একটা ছোট বাচ্চা, মিডিয়ার কারণে এখন সবকিছু ট্রান্সপারেন্ট, তো আমরা চাই এইটাকে ট্রান্সপারেন্ট করুক, সার্ককে শক্তিশালী করুক, রিজিওনাল পাওয়ারকে শক্তিশালী করে আমাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বাড়াক, এইভাবে আমরা ইনক্লুসিভ উপায়ে সার্ভ করি। থ্যাংক ইউ স্যার। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের তিনজন অতিথিদের কাছ থেকে আপনারা অনেক মূল্যবান পর্যালোচনা আলোচনা শুনলেন। আমরাও মনে করি এই অনুষ্ঠানের পক্ষ থেকে যদি দেশকে জাতিকে আমরা মুক্তি দিতে চাই, তাহলে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে আরো শক্তিশালী ভূমিকা পালন করতে হবে, এবং এই শক্তিশালী ভূমিকা পালন করতে হলে তাকে অবশ্যই 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 সেনাবাহিনী প্রধানকে তার কনফিডেন্সে নিতে হবে, এবং রাষ্ট্রীয় চাকর-বাকর হিসেবে সম্বোধন না করে সম্মানের সাথে, ইজ্জতের সাথে যে সেনাবাহিনী দেশকে স্বাধীন করেছিল, দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে এই দেশকে মুক্ত করেছিল, যে সেনাবাহিনী আপনাকে ক্ষমতায় বসিয়েছে ডক্টর ইউনূস, সেই সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে কনফিডেন্সে যদি নিতে পারেন, আমি আশা করি ইনশাল্লাহ আগামী নির্বাচন একটি সুষ্ঠু, সুন্দর, গঠনমূলক নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে ভালো ভালো লোকগুলোকে নির্বাচিত করে এই দেশ পরিচালনায় মাধ্যমে একটি সুন্দর শান্তির দেশ, মুক্তির দেশ হিসাবে গড়ে তুলবে। আল্লাহ হাফেজ।